সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সংবাদ বিশ্লেষণে। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো পর্যালোচনা করে তার আদ্যোপান্ত আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আপনারা জানেন দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী এবং অগ্রগতির জন্য মত প্রকাশের স্বাধীনতা, বিশেষ করে স্বাধীন সাংবাদিকতা খুবই অপরিহার্য। স্বাধীন সাংবাদিকতার জন্য মুক্ত পরিবেশ এবং অবয়ে যাতে সাংবাদিকরা সাংবাদিকতা করতে পারেন, মত প্রকাশ করতে পারেন, দেশের নানা রকম অসঙ্গতি তুলে ধরতে পারেন, সেটি খুবই জরুরি। এখানে একটি বিষয় খুব জরুরি যে একজন সাংবাদিক আসলে এই মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে গিয়ে, মানুষের জানার যে অধিকার সেটি নিশ্চিত করতে গিয়ে কতটা ঝুঁকির মধ্যে থাকেন। ঝুঁকির মধ্যে থাকলে সেটি স্বভাবতই ব্যাহত হয়। আমরা এসব বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করতে চাই। আমার সঙ্গে অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন নাগরিকের বার্তা সম্পাদক সহকর্মী সাকাত হোসেন। সাকাত হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা একটু, যেহেতু আমি শুরুতে যেটি বলছিলাম, গণতান্ত্রিক প্রক্রিয়া বলেন বা দেশের অগ্রগতি বলেন, সেখানে স্বাধীন সাংবাদিকতা আসলে খুবই জরুরি। কিন্তু স্বাধীন জি, আপনি যেটা বলছিলেন যে স্বাধীন সাংবাদিকতা খুব জরুরি, কিন্তু আমরা আজকে এমন একটা সময় দাঁড়িয়ে কথা বলছি যে আপনি বলছিলেন যে আমরা জানি যে একজন সিনিয়র সাংবাদিক যাকে 2 দিন ধরে পাওয়া যাচ্ছিল না, সেই জায়গায় আজকে এই মুহূর্তে আমরা যখন কথা বলছি সেই সময় তার সৎকারের কাজ চলছেন। একবার একটা ভাবেন তো, একটা সাংবাদিকের পরিবার, আজকে আমরা মনে করি যে এই যে একটা সাংবাদিকের পরিবার যখন এই অবস্থার মুখোমুখি হয়, তার বাবাকে যদি না পাওয়া যায় তার অবস্থাটা কি দাঁড়ায়, সেটা সাংবাদিক হোক, যে কোনো পরিস্থিতিতে যে কারো হতে পারে। আপনি বলছিলেন যে এই যে সাংবাদিকের যে মৃত্যু, তার মানে এটা হলো গিয়ে যে সাংবাদিকের মৃত্যুর সাথে তার মানে এইটা দায়টা কার? মানে একটা প্রশ্নই আসে যে তাহলে এই মৃত্যুর দায় কার? মৃত্যুর দায় কি আপনি এড়াইতে পারেন? মৃত্যুর দায় কি আমি এড়াতে পারি? মৃত্যুর দায় কি প্রতিষ্ঠান এড়াতে পারে? মৃত্যুর দায় কি সরকার এড়াতে পারে? না, এই মৃত্যুর দায় সরকার যেমন এড়াতে পারে না, আমি আপনি কেউ এড়াতে পারি না, রাজনৈতিক দলগুলোকে এড়াতে পারে। আজকে কি আমাদের এই যে সিস্টেম, আজকে যদি সাংবাদিকতার যে সিস্টেমটা আমরা ডেভেলপ করেছি, বিভিন্ন সময়ে বিভিন্নভাবে যে ডেভেলপ করেছেন, সেই দায়টা কি আমরা তাদের উপরে বার্তায় না? আজকে যদি আপনি মনে করেন যে না, আমার দায় নাই, আপনার দায় নাই, আচ্ছা ধরে নিলাম আমার দায় নাই, আপনার দায় নাই, তাহলে তা উনি কেন মারা গেলেন? মৃত্যুর পিছনের কারণ কি? উনি কি কেন উনি একটা চিঠি লিখে গেলেন যে আমার মৃত্যুর দায়ের জন্য কেউ না, কিন্তু আমি এই মৃত্যুর জন্য আমি আসলে অসফল বা আমি সফল মানুষ না, এইরকম কথা বলে গেছেন। স্বাগত, আপনি যেটি বলছিলেন আসলে এই যে তিনি হয়তো বা একটি চিরকুট লিখে গেলেন, কিন্তু এটি তো আসলে কাঠামোগত সমস্যা। একজন সাংবাদিকতার পেশায় যারা আছেন, তিনি যদি অশান্তিতে থাকেন, তার আর্থিক অবস্থা যদি মজবুত না হয়, তিনি তার পেশাগত যে দায়িত্ব সেটি আসলে কতটা শক্তিশালীভাবে পালন করতে পারবেন। একই সঙ্গে তিনি যদি নিজেকে অনিরাপদ মনে করেন, সেটিও কিন্তু সাংবাদিকতার জন্য অন্তরায় হবে। একটু আপনার কাছে একটু জানতে চাই আলোচনায়, আপনি যেহেতু বার্তা কক্ষে কাজ করেন, ঢাকার সাংবাদিকরা পরিস্থিতি যেমন আপনি জানেন, একই সঙ্গে ঢাকার বাইরের সাংবাদিকদের পরিস্থিতিও জানেন। একটু বলবেন যে আসলে এই গত 1 বছরে, আমরা তো একটি বিশেষ মুহূর্ত দিয়ে যাচ্ছি, গত 1 বছরে কি সাংবাদিকতার যে পরিবেশ সেটি কি আদৌ পাল্টেছে? আপনি যেটা বলছিলেন যে আসলে কি সাংবাদিকের বর্তমান পরিস্থিতি কি, আগের পরিবেশ কি ছিল, 1 বছরে কি পরিবর্তন হয়েছে, আমি বিবরঞ্জন দাস পাশাপাশি আমি আর একটু 2 জন সাংবাদিকের কথা একটু স্মরণ করিয়ে দিই। আজকে হয়তো তাদেরটা অপমৃত্যু না, কিন্তু তাদের আমরা যশোরের রুকনুদ্দৌলা একজন বিশিষ্ট সাংবাদিক মুক্তিযোদ্ধা ছিলেন, এবং নয়াদিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, যিনি আজকে মারা গেছেন, তাদের প্রতি আমি আত্মার মাগফিরাত কামনা করি। আমি এখানে একটা জিনিস বলতে চাই যে আসলে এই যে ওনারা সিনিয়র সাংবাদিকরা মারা যাচ্ছেন, সিনিয়র সাংবাদিকরা কি একটু শান্তিতে মারা গেলেন, প্রশান্তি নিয়ে মারা গেলেন? তার পরিবারে কি খুব বেশি সংকট ছিল? আমরা আসলে সেই দিকে তাকাইনি। আপনি যেটা বলছিলেন যে 1 বছরে, বাস্তব চিত্রটা হলো কি সাংবাদিক কি করে, আপনি যদি ওইভাবে তাকান তাহলে আপনি বুঝতে পারবেন যে গত 1 বছরে সাংবাদিকতার কি সংকট। আপনি যদি একবার যদি তাকান যে আমরা কি করি, অর্থনীতি নিয়ে লেখালেখি করি, আমরা ব্যাংকিং সেক্টরে দুর্নীতি নিয়ে লেখাপড়া করি, কিংবা তুলে ধরার চেষ্টা করি। আমরা বারবারই বলি যে আমরা 2টো জিনিস করি, এক হলো তুলে ধরা, এক ফাঁস করা। আপনি একটু খেয়াল করে দেখেন যে গত
এক বছরে আমরা নানা সেক্টরে আমরা ভেবেছিলাম যে আমাদের ভিতরে এক ধরনের, যখন দেশে পট পরিবর্তন হলো 24-এর, তখন আমাদের ভিতরে একটা বদ্ধ পরিকল্পনা, মানে সব মানুষের ভিতরে আস্থা তৈরি হলো, সাংবাদিকদের মতো এক ধরনের আস্থা তৈরি হলো যে দেশ মনে হয় একটা ভালো কিছু হচ্ছে, দেশে ভালো পরিবর্তন। কিন্তু মাত্র 6টা মাস আপনি একটু খেয়াল করে দেখবেন যে ওই সময়টায় আরো জবরদখল বেড়ে গেল বিভিন্ন সেক্টরে বেড়ে। তার মানে কি, এই বেড়ে যাওয়াটা আপনি কোথা থেকে জানছেন? দেশের অর্থনীতির যে এই যে যেখানে ব্যাংকিং সেক্টর বলেন, নানা সেক্টর বলেন, আপনি বলি রাজনীতিতে বিভিন্ন ধরেন গার্মেন্টস সেক্টর বলেন, বিভিন্ন জায়গায় যে অরাজকতা তৈরি হলো, এটা কে তুলে ধরলো? সাংবাদিকরা তুলে ধরলো। আপনি ধরেন আজকে যদি আমরা বলি যে সবচেয়ে বেশি কারচুপি কোথায় হয়, সেটাও আপনাকে আমরা বলতে পারি যে কোন সেক্টরটা, এটা পলিটিক্যালি যেগুলো দখলবাজির যে ইয়েটা চলতেছে, এটা কি করলো? সাংবাদিকরা তুলে ধরতে চেষ্টা করলো। আর এই জায়গাতেই ধাক্কা খেলো আমাদের রাজনীতিবিদরা। কাদের কাছে ধাক্কা খেলো? সাংবাদিকদের কাছে ধাক্কা খেলো। কোথায় গিয়ে ধাক্কা খেলো? শুধু ঢাকায় না, ঢাকার বাইরে। এই কারণটার জন্যই আজকের এই অবস্থা তৈরি হয়েছে। আমি এই বিষয়টা নিয়ে আরো আপনাকে বলতে চাই যে আমরা আলাপ করব, একটা বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে, কিন্তু একটু প্রশ্ন আমি আপনার কাছে রেখে যেতে চাই বিরতিতে। সেটা হলো যে একই বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা দুইজন শিক্ষার্থী, একজন সাংবাদিকতায় আসলেন, আরেকজন হয়তো বা প্রশাসন, পুলিশ, ব্যাংকিং, অন্য কোনো পেশায় গেলেন। একটা সময় পরে গিয়ে দুজনের মধ্যে যে আর্থিক সামাজিক যে বৈষম্য তৈরি হয়, সেটি কিন্তু স্বাধীন সাংবাদিকতা এবং সাংবাদিকতার পরিবেশ যেটি বলেন এবং সাংবাদিকদের আর্থিক সুরক্ষার, সেটি একটা বড় অন্তরায় কিন্তু আমরা দেখি। যার কারণে কিন্তু অনেক সময় আমরা বলি যে সাংবাদিকতা অনেকে আসতে উৎসাহিত হন না, এবং অনেকেই এই পেশায় এসে আসলে শেষ পর্যন্ত চলেও যেতে চান যে এই সমস্ত কারণে। তো এই আর্থিক কাঠামো তৈরি করা সাংবাদিকদের জন্য ওয়েজ বোর্ড, আমরা দেখি এখানেও কিছুটা বৈষম্য রয়েছে, পত্রিকাগুলোর জন্য কিছুটা ওয়েজ বোর্ড রয়েছে, যদিও সেটা অনেকেই কার্যকর করেন, অনেকেই করেন না। বড় আকারে বৈষম্যের শিকার হন বাংলাদেশের সাংবাদিকতা যারা বড় অবদান রাখেন, বিশেষ করে মফস্বল সাংবাদিকরা, জেলা পর্যায়ে যারা সাংবাদিকতা করেন, তারা বেশি অবহেলিত রয়েছেন। তো এই যে কাঠামোগত বৈষম্য, এটি নিয়ে অনেক আলোচনা হয়। আমরা অন্যের কষ্টের কথা বলি, আমরা শ্রমিকের স্বার্থের কথা বলি, আমরা ব্যাংকারদের বৈষম্যের কথা বলি, আমরা রাষ্ট্রের গণতান্ত্রিক প্রক্রিয়া হোঁচট খেলি, সেসব বিষয় নিয়ে কথা বলি। আপনার কি মনে হয় কখনো যে এই যে সাংবাদিকদের মধ্যে যে এই যে দুর্বলতাগুলো তৈরি করে রাখা হয়েছে, এখানে সরকার বা রাষ্ট্র ইচ্ছে করে এই কাঠামোগত দুর্বলতা তৈরি করে রেখেছে যাতে সাংবাদিকরা আসলে রাষ্ট্রের বা সরকারের বড় কোনো সমালোচনা করার সুযোগ না পান নিজেদের দুর্বলতার কারণে? এমন কি মনে হয়? আসলে আপনি যেভাবে ভাবছেন সেইভাবে যদি আমরা না ভেবে একটু অন্যভাবে ভাবি, তাহলে পরে মনে ভালো হয়। সেটা হলো যে সরকার এবং রাষ্ট্র কি আসলে আমাদেরকে দুর্বল করে রাখতে চায়, নাকি আসলে সরকার এবং রাষ্ট্র আমাদেরকে অবস্থান তুলে ধরতে চায়? এটার একটু পিছনে যেতে হবে আপনাকে। আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে এইটা যদি আমরা বাংলাদেশ পাকিস্তান যখন ভাগাভাগি হয়ে গেল, তার পরবর্তীতে এই আমাদের সাংবাদিকদের অধিকারটা কি হবে? সেই বাংলাদেশ স্বাধীন হলো, এর পরবর্তীতে 1974-75 সালের দিকে সম্ভবত, এর পরবর্তীতে ধীরে ধীরে এটা পট পরিবর্তন হয়েছে। আমার স্পেসিফিক সময়টা মনে নেই। সেই সময়টায় একটা সংকট তৈরি হলো, যে নানা ধরনের সংকটের মধ্যে একটা তৈরি হলো যে সাংবাদিকদের আসলে রুলটা কি হবে। সাংবাদিকদের আপনি ধরেন এই যে আমরা ওয়েজ বোর্ডের কথা বলি, এটা তো পরবর্তীতে ধীরে ধীরে চতুর্থ ওয়েজ বোর্ড, পঞ্চম ওয়েজ বোর্ড, ষষ্ঠ ওয়েজ বোর্ড আসলো। এই ওয়েজ বোর্ডের যে ইয়েটা আসলো, তখন ওই আমাদের যে আমরা বলি সবসময় যে চতুর্থ স্তম্ভ, একটা শব্দ বলি না, যে সাংবাদিকরা হলো এই চতুর্থ স্তম্ভ। আপনি যদি একটা স্তম্ভ আসতে একটা বিল্ডিং বানান, সেই বিল্ডিং এ যদি একটা স্তম্ভ না থাকে, এইটা দুর্বল হয়ে যাবে। তার মানে সরকার যদি মনে করে যে এটাকে দুর্বল করে রাখবে, তার মানে এটা হলো গিয়ে এই রাষ্ট্র কাঠামোটাই দুর্বল হয়ে যাবে। এখানে আমি যেটা বলছিলাম সেটা হলো যে নানা কারণে একটা সংকট তৈরি হলো। সংকটের উত্তরণের মাধ্যমে সাংবাদিকদের ডাকা হলো তো তৎকালীন সময়ে। সেটা আমি বলবো যে সেই সম্ভবত আমার কনস্টিটিউশন সময়টা ঠিক স্পেসিফিক মনে নেই। ডাকা হলো যে সাংবাদিকরা কি চায়, যে সাংবাদিকদের গ্রেডটা কি হবে। আপনি যে একজন সম্পাদক, আপনি একজন রিপোর্টার, আপনি একজন নিউজ এডিটর, কিংবা আপনি যে সাব এডিটর, কিংবা আপনি ধরেন এডিটোরিয়াল লেখেন, তাহলে আপনাদের পদমর্যাদাটা কি হবে। এই পদমর্যাদার প্রশ্ন যখন তৈরি হয়, এটা নিয়ে হাইকোর্টে যখন প্রস্তাব দেওয়া হলো যে ঠিক আছে তাহলে আপনারা প্রস্তাব দেন, সাংবাদিকদের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হলো। সাংবাদিকরা তখন প্রস্তাব দিলেন যে একজন সাংবাদিক একটা সম্পাদক হবে একজন প্রধান বিচারপতির অবস্থানে। তখন বলল যে হাইকোর্ট বলল যে প্রধান বিচারপতি তো একজনই হয়।
এই অবস্থায় তো আর দেওয়া যায় না। তখন তারা বলল যে তাহলে পরে কি করা যায়, একটা এখান থেকে তারা এক হাইকোর্ট ডিভিশন পড়াটা বসলে এখানে প্রসিকিউটর এবং বিভিন্ন ইয়েদের মতামতের ভিত্তিতে তখন নির্ধারিত হলো যে একজন সম্পাদকের পোস্ট হবে একজন ভিসির সমতুল্য। একজন প্রায় একটা বেসরকারি, আমাদের যে সরকারি বিশ্ববিদ্যালয় গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর, বিসির যে সমমর্যাদা সেই মর্যাদার সমতুল্য হবে একজন সম্পাদকের, এবং সেই ক্যাটাগরিতে আস্তে আস্তে অন্য ইয়াগুলো আসবে, এর পরবর্তী ধাপগুলো আসবে। যেমন একজন নিউজ এডিটরের পদমর্যাদা বলা হয় হলো গিয়ে একজন জয়েন্ট সেক্রেটারি লেভেলে, মানে এইভাবে এই পদগুলো আসার কথা বলা হয়েছে। তা আপনি যেটা বলছিলেন যে আপনি বলতেছিলেন যে আসলে কি এই সরকার কি আমাদেরকে ভেঙে ফেলতে চায় না, কিন্তু আসলে ওই যে আপনি বলতেছিলেন না যে নানা প্রেক্ষাপটে চেঞ্জ হচ্ছে, আমরা পট পরিবর্তন হয়েছে, এখন আবার এই ধরনের আপনি বলছেন যে এই সরকার আসলে কি চায় বা এক বছরে আমরা কি দেখতে পাচ্ছি, এটার কারণে নানা কারণে অনেকগুলো কাঠামো আসলে বলতে পারেন যে ভেঙেই গেছে এক ধরনের। আমরা অনেকেই সাংবাদিকতাকে মহান পেশা বলে, আমি যদি এর সঙ্গে দ্বিমত করি, পেশা আসলে কখনো মহান আমি মনে করি না ব্যক্তিগতভাবে, কিন্তু সাংবাদিকতা তো রাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা প্রত্যাশা করি সাহসী সাংবাদিকতা। আপনি বলছিলেন যে গণতন্ত্রের জন্য অর্থনৈতিক অগ্রগতি বলেন বা দেশের অগ্রগতির জন্য খুবই জরুরি, কিন্তু আমি যেহেতু নানা জনের সঙ্গে মিশি, নানা সাংবাদিক সংগঠনগুলোর কাজ করতে গিয়ে নানা জনের সাথে দেখা হয়, অনেকেই একটি কথা বলেন যে আমরা সাবেক সরকারের সময়ে দেশে মত প্রকাশের স্বাধীনতা কতটুকুন ছিল সেটি আলোচনা করি। এখন বিগত এক বছরে নানা ঘটনা আসলে মানুষের মধ্যে, সাংবাদিকদের মধ্যে নতুন করে প্রশ্ন তৈরি করছে যে আসলে সাংবাদিকতার পরিবেশ কতটা আমরা পেয়েছি। সেই পরিবেশ নিয়ে উৎকণ্ঠার কথা কিন্তু অনেকেই বলেন। আমি সেই প্রসঙ্গটি আলোচনা করতে যাচ্ছিলাম যে এখনো তো পরিবেশ তো খুব বেশি পাল্টায় নাই। হ্যাঁ, না আপনি যেটা বলছেন একটা সত্য, পাল্টায় নাই বলতে যেটা সংকট যেটা হয়েছে, বড় সংকট যেটা আমরা বলি যে আপনি দেখবেন যে আমরা যে মামলাগুলোকে ফেক মামলা, যেটাকে কি বলে যে কোনো ক্লুলেস, মানে ধরেন আপনি আজকে খুন হয়েছে মিরপুরে, আজকে আমি আর আপনি এখানে টকশো করছি, কিংবা আমি হাসপাতালে পড়ে আছি, আপনি আমার নামে মামলা দিয়ে দিলেন যে আমি খুনের সাথে জড়িত। এই মানে আমি বলবো যে 2024 সালে যে এই যে সাংবাদিকদেরকে যে এই ভেঙে চুরে যে তাদের ভিতরে আতঙ্ক তৈরি করে দিয়ে যে ভাই বেশি লিখতে যাবি তোকে আটকায় দিব, এই যে হত্যা মামলাগুলো যে দেওয়া হয়েছে, এটা বলবো যে আমি এই সরকারের সবচাইতে অদূরদর্শিতার একটা মানে আমি বলবো যে এখান থেকে সরকার বারবার বলতেছে যে এই মামলাগুলো বাদ দেওয়া হবে, কিন্তু কোনো বাস্তবতা দেখতে পাচ্ছেন আপনি না। উল্টো যদি আপনি আজকে আপনি বিদেশে চলে যেতে চান, কিংবা আপনি কোথাও যেতে চান, কোনো সাংবাদিকদের কোনো অর্গানাইজেশন, কোনো প্রতিষ্ঠানের সভা সেমিনারে বিদেশে যেতে চান, দেখবেন আপনাকে এয়ারপোর্টে আটকায় দিচ্ছে, এখান থেকে নিয়ে গিয়ে আপনাকে নানা ধরনের মামলা আরো মানে আটকায় দেওয়ার একটা, এই জায়গাটা থেকে চরম সত্য এই জায়গাটাতে যে আমরা যেটা করতে পারিনি, সেই যেটা সরকারের করা উচিত ছিল যে সাংবাদিকদের ভিতরে ভয় যদি দেখানো হয়, তাহলে তার আলটিমেটলি কি হয়, সিনিয়ররা যদি ভয় পায়, জুনিয়ররাও আস্তে আস্তে ভয় পাবে, আমার লেখার হাত বন্ধ হয়ে যাবে, আমার বলার হাত বন্ধ হয়ে যাবে। বারবার আমাদের প্রেস সেক্রেটারি বলেন যে যত পারেন সমালোচনা করেন, হ্যাঁ সমালোচনা করার সুযোগ তৈরি করতেছে, কিন্তু বাস্তবতাটা কি, আমাদের কলম বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের মুখ বন্ধ হয়ে যাচ্ছে। আমরা আসলে স্বাধীন সাংবাদিকতাটাকে পুরোপুরি করতে পারছি বলে আমারও মনে হচ্ছে না, এখানে কিছু না কিছু ঘাটতি রয়ে গেছে। একটু আলোচনা করতে চাই আরেকটি প্রসঙ্গে, স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিয়ে যখন আমরা আলোচনা করছি, আমরা বলছিলাম যে আমি একটি আলোচনা বলছিলাম যে একই ব্যক্তি, দুজন বন্ধু যখন বিশ্ববিদ্যালয় থেকে বের হন, দুজনের বেতন কাঠামোতে যে বড় বৈষম্য আমরা দেখি একটা সময় পরে গিয়ে, সেটি আসলে কোনোভাবেই ঠিক করা যাচ্ছে না। বিনিয়োগকারীরাও ঠিকমতো বেতন দিতে চান না, এমন বয়ান তো আমরা শুনি। অনেকেই বলেন যে তামাশা করে, ঠাট্টা করে যে সাংবাদিকদের অনেকে মেয়ে দিতে চান না, কারণ ভালো বেতন পান না, ভালো সামাজিক মর্যাদা নেই, এই সমস্ত কারণে। এই যে কাঠামোগত দুর্বলতা, এটি আসলে কেন ঠিক করা যাচ্ছে না? হ্যাঁ, আপনি যেটা বলছেন যে ওই যে মেয়ে দিতে চাই না, যে শব্দটা বিয়ে, এটা কিন্তু আমাদের এক সময় ক্রিকেটেও ছিল। হ্যাঁ, আমাদের ক্রিকেটেও এটা ছিল, কিন্তু আমি এটা হাস্যরসের পর্যায়ে নিতে চাই না, কিন্তু বাস্তবতা এটা সত্য।
কেন সত্য হলো আপনি একটু খালি বলি যে এই জুলাই আন্দোলনের অন্যতম স্টেক হোল্ডার কে ছিলেন? হাসনাত আব্দুল্লাহ, যার প্রতি আমাদের একটা অগাধ বিশ্বাস ছিল। ও কিছু বললে আমরা মনে হতো যে সেটা মনে হবে। এই আজকে একটা স্ট্যাটাস দিয়েছেন এই প্রেক্ষাপটে যে সাংবাদিক মৃত্যুর পরবর্তীতে উনি বলতেছিলেন যে কয়েকটা হাউস ছাড়া, কয়েকটা হাউস স্পেসিফিক বলছেন, সেই হাউসগুলোর আমরা নাম নেই, কিন্তু সে ওই জায়গাটাতে বলতেছিলেন যে বেশিরভাগ হাউস তাদের এই যে শ্রমিক বা সাংবাদিক বা সংবাদকর্মী তাদের নিয়মিত স্যালারি দিচ্ছে না, এবং তারা যেটা করছেন যেই স্যালারি হওয়া উচিত ন্যূনতম, যেটা প্রেস সেক্রেটারি বলছিলেন, আপনি খেয়াল করে দেখবেন যে সাংবাদিকদের, শিক্ষানবী সাংবাদিকদের ন্যূনতম স্যালারি হওয়া উচিত 30,000 টাকা। হ্যাঁ, এখানে হাসনাত আব্দুল্লাহ অনেকগুলো পয়েন্টের কথা বলছেন, যেটা আমাদের প্রেস সেক্রেটারির মুখে আমি বলতে শুনছি যে এইটা যদি ন্যূনতম ফিল আপ করতে না পারে তাহলে সেই প্রতিষ্ঠান চালানো উচিত না। এবং আমি মনে করি যে আপনি যেটা বলছেন যে হ্যাঁ অবশ্যই আপনার যেমন হতাশা তৈরি হতে পারে, আমার ভিতরে হতাশা তৈরি হতে পারে, কারণ আমি একই বেঞ্চে, আমি ফার্স্ট বেঞ্চে বসি, পেছনের বেঞ্চে বসি, সেই সাবজেক্ট না। দেখা গেলো যে আমি হয়তো ফার্স্ট বেঞ্চে বসি, ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া অনেক ছেলে মেয়ে আমাদের সাথে সাংবাদিকতায় আসছেন, কিন্তু সে যখন স্যালারি পাচ্ছে 30,000 টাকা, 40,000 টাকা, 50,000 টাকা, তারই একজন কলিগ, মানে তারই একজন কি বলি একসাথে লেখাপড়া করে, একই বেঞ্চে লেখাপড়া করা, সে পাচ্ছে 5 লাখ টাকা। এই যে বৈষম্যটা, এই বৈষম্যটা আসলে কি আমরা নিজেরা তৈরি করছি না, আসলে রাষ্ট্রই তৈরি করে দিয়েছে। আমি বারবার বলি না যে রাষ্ট্র কাঠামোটাই, মানে আমাদের যে সাংবাদিকতার জন্য যে একটা কাঠামো তৈরি করা দরকার, আমরা বারবার বলছি যে সাংবাদিকদের জন্য একটা নির্দিষ্ট লেখাপড়ার কথা বলা হচ্ছে, যে নির্দিষ্ট মাস্টার্স পাস করা ছাড়া কেউ সাংবাদিকতা আসতে পারবে না, নির্দিষ্ট একটা ট্রেনিং থাকতে হবে, না হলে পরে সেই সাংবাদিকতা আসতে পারবে না। এই জায়গাটায় কেন সরকার হাত দিচ্ছে না এটা আমি জানি না। কেন এতগুলো সরকারি পিআইবির মতো প্রতিষ্ঠান আছে, প্রেস কাউন্সিল আছে, কিন্তু তারা কি করছেন আসলে আমি জানি না। কি সরকারের টাকাই ব্যয় করছেন, নাকি শুধু এই তথ্য মন্ত্রণালয়ের এত প্রতিষ্ঠান কি কারণে তৈরি হয়েছে, তাদেরকে কাজটা কি? আমরা ভাবছিলাম যে এই সরকার আসার পরে যে এই জায়গাটাতে গণমাধ্যম সংস্কারের যে একটা চিন্তা, আমাদের খুব বিশ্বাস ছিল যে একটা ভালো কিছু হবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। আপনি জাতীয় নাগরিক পার্টির অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহর কথা বলছিলেন, তিনি স্ট্যাটাস দিয়ে সাংবাদিকতার পরিবেশ নিয়ে তার উদ্বেগের কথা জানিয়েছেন, কিন্তু এটিও তো সত্য, গত 1 বছরে তার ব্যাপারেও তো আসলে সাংবাদিকতার পরিবেশ নিয়ে তিনি বাধা তৈরি করেছেন, এমনটি কিন্তু নানা সময় ঘটনার সামনে এসছে। একটু কি বলবেন যে এই যে গণমাধ্যমের স্বাধীনতার প্রসঙ্গ যখন আলোচনা করছি, এই হাসনাত আব্দুল্লাহর প্রসঙ্গ ধরে কি বলবেন যে গত 1 বছরে কি আমরা এই যে জাতীয় নাগরিক পার্টি বা ছাত্ররা যারা ভুল করেছে তাদের সমালোচনা করতে গিয়ে, তাদের বিপক্ষে কথা বলতে গিয়ে সাংবাদিকরা কি কিছুটা শঙ্কা বা ভীতির মধ্যে থাকছে না? হ্যাঁ, আপনি যেটা বলছিলেন যে আসলেই কি আমরা ভীতির মধ্যে থাকছি না শঙ্কার মধ্যে থাকছি? হ্যাঁ, বাস্তবতা যে আমরা নাগরিক পার্টিকে আমরা একটা আদর্শ পার্টিগত মনে করে একদম সবাই ভাবছিলাম যে বড় কিছু করতে আসছে, অনেক বড় স্বপ্ন আমরা দেখছি। আপনি আন্দোলন করেছেন না, এই আজকে আপনি নিজে আন্দোলন করেছেন, আমার জানা মতে আপনি রামপুরার দিকে যে আন্দোলনটার চিত্র তুলে ধরেছিলেন আমার স্পষ্ট মনে আছে, ওইখানে আপনি হামলারও শিকার অবস্থায় পড়েছেন। আমি মহাখালীর দিকে হামলা শিকার হয়েছি, 27 নম্বরের দিকে হামলা শিকার হয়েছি। তো এই যে বাস্তবতা, তখন আমাদের মধ্যে একটা কি ছিল যে এরা একটা ভালো কিছু করবে, বড় কিছু করবে, কিন্তু আমরা যখন আমরাই জাস্ট কয়েকটা দিন মানে জাস্ট হওয়ার পরে পরবর্তীতে যখন আমরা দেখতে পেলাম যে না, আসলে বিভিন্ন জায়গায় এই কিছু করতে গেলে, লিখতে গেলে এক ধরনের বাধা আসছেন, তার পরবর্তীতে তারা কিছুটা সংশোধন হয়েছে। এখন আমার কাছে মনে হয়েছে যে তারা একটা অনেক বেশি সংশোধন হয়েছে। তাদের ভিতরে হয়তো হঠাৎ করে যখন আসলে দেশে যখন সরকার ছিল না, নানা কারণে তারা অনেক কি হয়, যখন মনে করে যে বিপ্লবী সরকার গঠন করে ফেলছেন, তখন তাদের ভিতরে এক ধরনের অন্যরকম স্বৈরাচার মনোভাব চলে আসে। কিন্তু সেখান থেকে অনেকটা বেরিয়ে আসছে আমার কাছে মনে হয়েছে। কিন্তু আমার কাছে এটাও মনে হয়েছে যে গণমাধ্যম সংস্কার আইন, যেটা টেলিভিশন সাংবাদিকদের একটা ওয়েস্টবোর্ডের মধ্যে আনা, নির্দিষ্ট কাঠামোর মধ্যে অনলাইনকে একটা কাঠামোর মধ্যে আনা, সেই কাজটাতে ওনারা হাত দিয়েছেন। আমার ধারণা যে সরকার এটা করে যাবেন, আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস যে এই বর্তমান সরকার এবং বর্তমান এই ছাত্র যারা আছেন তারাও, এই যে বিশেষ করে যেখানে বর্তমান তথ্য উপদেষ্টা আছেন মাহফুজুর রহমান, উনিও বেশ বিচক্ষণ মানুষ। আমার কাছে মনে হয়েছে উনি একটা কিছু করে যাবেন, এটা আমার বিশ্বাস, ব্যক্তিগত বিশ্বাস। সাকাত হোসেন, আপনাকে অনেক কৃতজ্ঞতা। সংবাদ বিশ্লেষণ আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে আমাদের। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিয়ে আলাপ করলাম।
দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য যেমন মত প্রকাশের স্বাধীনতা খুবই জরুরি, আবার এটিও ঠিক যেটি আমরা আলোচনা করলাম যে স্বাধীন সাংবাদিকতার নামে যাতে অপসাংবাদিকতা না হয়, দেশের বিরুদ্ধে যাতে যায় এমন কোনো সাংবাদিকতা যাতে না হয়, এই জন্য সাংবাদিকদেরও জবাবদিহিতার জায়গা থাকতে হবে, কিন্তু সেটি কোনোভাবেই যাতে সাংবাদিকদের উপরে মামলা করে যাতে সাংবাদিকদের ভীতিকর কোনো পরিবেশের মধ্যে ফেলা না হয়। সরকার সবসময় বলছে তারা স্বাধীন সাংবাদিকতার পক্ষে, কিন্তু বস্তুত পক্ষে সেটি কতটা কার্যকর সেই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। সংবাদ বিশ্লেষণ আজকের মতো এখানেই শেষ করছি। সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন।